আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের সকালের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন। সংবিধানে এ বিধান যুক্ত করার বিষয়ে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ অধিকাংশ দল একমত হয়েছে। তবে বিএনপি সহ 3টি দলের আপত্তির কারণে এই বিষয়ে এখনো ঐকমত্য অর্জিত হয়নি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সে সম্পর্কেও কোনো চূড়ান্ত ঐকমত্য হয়নি। উভয় বিষয়ে আরো আলোচনা চলবে। এই দুটি বিষয় নিয়ে গতকাল রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনে আলোচনা হয়। আজ সোমবার ও আগামীকাল আলোচনা মুলতবি থাকবে। বিএনপি প্রধানমন্ত্রীত্বের মেয়াদ এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল ও সংসদের উচ্চকক্ষ গঠিত হলে তার কাজ কি হবে, এসব বিষয়ে একই প্যাকেজে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার শেষে রোববার সন্ধ্যায় এক ব্রিফিং এ দলের এ অবস্থানের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্ততপক্ষে এনসিসি ও উচ্চকক্ষের বিষয়টি প্রধানমন্ত্রীত্বের মেয়াদের সঙ্গে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্ত এলে সুবিধা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিষয় হলো সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনার 1972 সালের সংবিধানকে ভিত্তি হিসেবে ধরা হচ্ছে, অথচ যারা 72-এর সংবিধান প্রণয়ন করেছিলেন তারা আসলে পাকিস্তানের সংবিধান রচনার উদ্দেশ্যে নির্বাচিত হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য তাদের হাতে কোনো ম্যান্ডেট ছিল না। তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও সংবিধান প্রণয়ন সভায় কেবল একটি দলের প্রতিনিধিত্ব ছিল। যুদ্ধে অংশগ্রহণকারী অন্যান্য দলের মতামত সংবিধানে প্রতিফলিত হয়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বাসায় ঢুকে মব তৈরি ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় এই ঘটনাটি ঘটে। পরে রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, আইন শৃঙ্খলা বাহিনীও ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। বিবৃতিতে আরো বলা হয়, গ্রেপ্তারের সময় সৃষ্ট বিশৃঙ্খলা এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের লাঞ্ছনা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সংস্কার কমিশন 400 আসনের যে প্রস্তাব দিয়েছে তার মধ্যে 300 আসনই এনসিপির জন্য নির্ধারিত থাকবে। সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে তাদের দল এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রোববার নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে এনসিপি। আবেদন জমা দেওয়ার পর দলটির নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা 3টি প্রতীকের জন্য আবেদন করেছে। এর মধ্যে শাপলা প্রতীকই তাদের প্রথম পছন্দ। অন্য দুটি প্রতীক প্রসঙ্গে মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাকি দুটি প্রতীক হচ্ছে কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের মতামত নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে অধিকাংশই শাপলা প্রতীককে সমর্থন করেছেন, তাই তারাও এই প্রতীকটিকে চূড়ান্তভাবে চান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ইসরায়েলের বিরুদ্ধে শক্তি অব্যাহত রাখার ঘোষণা দেন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি চলতেই থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এটি তার প্রথম সামাজিক মাধ্যম ভিত্তিক প্রতিক্রিয়া। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, ইরানের মধ্যাঞ্চলে ড্রোনটি গুলি করে নামানো হয়। রোববার রাতে ইসরায়েল জানায়, তারা ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী তেহরানের একটি গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার ছিল মূল লক্ষ্য। ইসরায়েলি সেনাবাহিনী আরো জানায়, হামলা শেষে তাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে। তবে কিছু সময় পর ইরান জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। এটি ছিল অত্যাধুনিক হারমেস 900 ড্রোন, যা নজরদারি ও হামলা উভয় কাজে ব্যবহৃত হয়।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি ইসরায়েল গোপন রেখেছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালানোর পর বিশ্ববাজারে হঠাৎ তেলের দাম বেড়ে গেছে। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহে বিঘ্নের সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম এক লাফে 4% বেশি বৃদ্ধি পায়, যদিও পরে কিছুটা স্থিতিশীল হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলায় ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানার পরই বাজারে এই দাম বৃদ্ধি প্রবণতা শুরু হয়। এ ঘটনার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানি পার্লামেন্ট ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের পক্ষে একটি প্রস্তাব অনুমোদন করেছে। যদিও অতীতেও তেহরান একাধিকবার এ ধরনের হুমকি দিলেও কখনোই তা বাস্তবায়ন করেনি। এবারে খেলার খবর। বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট অভিযানে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হয়ে উঠেছে পেস বোলারদের পারফরম্যান্স। যদিও সাম্প্রতিক কয়েকটি সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলেছিলেন তারা, তবে গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে তেমন উজ্জ্বল ছিলেন না নাহিদ ও হাসানরা। এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, আমার মনে হয় পেস বোলাররা আরো ভালো করতে পারত, বিশেষ করে প্রথম ইনিংসে। তবে এটাও ঠিক, কন্ডিশন তাদের অনুকূলে ছিল না। প্রথম ইনিংসে বাংলাদেশের লড়াই মূলত নাইম হাসানের স্পিন বোলিং নির্ভর ছিল। পেসারদের ভূমিকা তুলনামূলকভাবেই কমই ছিল। তবে শান্ত আশা হারাচ্ছেন না। তিনি বলছেন, আমরা জানি সাম্প্রতিক ম্যাচগুলোতে ওরা ভালো বল করছে, একটা ম্যাচে একটু খারাপ হওয়াটা স্বাভাবিক। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।